দিয়ে শুনবে, খাতা কলম হাতে রাখো, এর প্রত্যেকটা জিকে পরীক্ষা আসার মতো। কয়েকটি অর্ধ পরিবাহীর নাম লেখো। কয়েকটি অর্ধ পরিবাহী, আচ্ছা কে কে বলবে? তুমি একটা বলো। সিলিকন, ভেরি গুড। তুমি বলো। জার্মেনিয়াম। তুমি? গ্যালিয়াম। তিনটে মোটামুটি আমরা জানি। কি কি এখানে দেখি? সিলিকন, সেলেনিয়াম, গ্যালিয়াম, আর কি দিয়েছি? আর হচ্ছে জার্মেনিয়াম। তো এই তিনটে পদার্থের মধ্যে, চারটের মধ্যে এই সেলেনিয়াম, গ্যালিনিয়াম এবং জার্মেনিয়াম এরাই আছে প্রকৃত অর্ধ পরিবাহী, সেমিকন্ডাক্টর বলা হয়। আচ্ছা, এই সেমিকন্ডাক্টর সম্বন্ধে তোমাদের জানা আছে, প্রচুর পরীক্ষা আসে, দেখা যাচ্ছে 2 টাকা সিলিকন দিয়ে তৈরি হয়ে যাচ্ছে, তাই দাম অনেকটা কমে গেছে। এই আইসি যদি কেটে যায়, আইসি কেটে গেছে, নতুন করে আইসি লাগাতে হবে, সেটা কিনে নেওয়া লাগে, হ্যাঁ কি? তাহলে এইটা দিয়ে যখন সিলিকন দিয়ে এটা তৈরি করা হলো, তখন আইসি অর্থাৎ ইন্টিগ্রেটেড সার্কিটের মূল্য অনেকটা কমে গেল, ইনস্ট্রুমেন্টের দাম অনেকটা কমে গেল। এই যে মোবাইল, এর দাম কত? ম্যাটেরিয়ালস ভ্যালু কত? দেখা যাচ্ছে প্লাস্টিক 3 টাকার, আইসি 7.5 টাকার, একটু গ্লাস ফ্লাস রয়েছে 3.5 টাকা, অন্য কিছু দিয়েছে, এটা সেটা দিয়ে, স্টিল ডিটেল দিয়ে সবকিছু মিলিয়ে মোটামুটি 750 টাকা দাম হতে পারে। কিন্তু কিনতে গিয়ে কত? 10,000 টাকা। 750 টাকার প্রোডাক্ট চলে যাচ্ছে 10,000 টাকা। তাহলে ওর দামটা কি? কিসের দাম? তাহলে দামটা কি জন্য? দামটা যার জন্য, তার নাম হচ্ছে এআই। এআইটা কি? আর্টিফিশিয়াল, অর্থাৎ দাম যেটাও পাচ্ছে তার নাম হচ্ছে ইন্টেলিজেন্স, বুদ্ধি। তাই তোমরা চাকরি পাবে কি শুধু সানামানা হয়ে জামা প্যান্ট পরে শেষে দুজে চলে যাবে, এর জন্য চাকরি পাবেন? নাই, वो जो इंटेलिजेंस पहले से अंदर पे काम कर रहा है वो। नेक्स्ट চলে আসো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্রিন হাউস ঘরে কোন গ্যাসের আধিক্য বেশি থাকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্রিন হাউসের মধ্যে কি কি গ্যাস আমাদের জানতে হবে। সবচেয়ে বেশি যে মারাত্মক, তার নাম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে কার্বন মনোক্সাইড, তারপরে সিএফসি কিছুটা, তারপরে মিথেন, তারপরে নাইট্রোজেন ডাইঅক্সাইড, তারপরে এই ভেরিয়াস টাইপস অফ অক্সাইড, এবং এর মধ্যে জলীয় বাষ্পটাও কিন্তু কাজ করে। এরা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। এর আগের দিন আমি বলেছিলাম, বলতো গ্রিন হাউস উপকারী না অপকারী? ও বলছে উপকারী, অথচ সারা পৃথিবী গ্রিন হাউস নিয়ে পাগল হয়ে যাচ্ছে, ও বলছে উপকারী। তোমরা ঠিক করে বলো, গ্রিন হাউস উপকারী না অপকারী? গ্রিন হাউস কাকে বলে? প্রথম কথা হচ্ছে গ্রিন হাউস ও যেটা বলেছে, দিস ইজ দ্য রাইট। অপকারের কোনো কোশ্চেনই নেই। গ্রিন হাউসটা তৈরি করছে কি জন্য? হ্যাঁ, মারাত্মক ঠান্ডা। এই মারাত্মক ঠান্ডা এলাকায় গাছ আছে, এবার উপর থেকে বরফ পড়ছে, ঠান্ডা, তো মরে যাবে না? মরবে কিনা? তোকে তো বাঁচাতে হবে, দুটো শাক খেতে হবে, ভিটামিন সি দরকার, সমঝবে কি না? এবার কি করলাম? একটা কাচের ঘর তৈরি করলাম। কিসের ঘর তৈরি করলাম? কাচের। সূর্যের তাপ আসছে, ও তো ঠিক আছে, গাছপালা শান্তিতে। ও যে তাপ তো পেলাম, আলো তো এলো, শালক সংশ্লেষ করলাম, খাদ্য তৈরি করলাম, বাচ্চা কাচ্চা খেলো, একটা ফলও হলো, ওটা কি সবই ঠিক আছে, কিন্তু ঠান্ডায় বাঁচবো কিভাবে? ঠান্ডা তো কিছু ব্যবস্থা কর বাবু। বলছে ঠিক আছে, চিন্তা নাই, তোমার যা করে দিয়েছে হো গিয়া। ওকে বলছে এই যে আলোটা ভিতরে যাবে, ভিতরে গিয়ে তাপ তৈরি হবে, ওই তাপ বেরোতে পারবে না। কিউ? কেন? কিন্তু যে আবরণে যে তৈরি আছে তার নাম হচ্ছে কাঁচ, গ্লাস, যে নাকি কুপরিবাহী। কি পরিবাহী?
অর্থাৎ আলো অনায়াসে আসতে পারবে কিন্তু উৎপন্ন তাপ বেরোতে পারবে না। কেন? এরও কারণ আছে, কিন্তু যে তাপের তরঙ্গটা বড় বড় তরঙ্গ বেরোতে পারছে না, ভিতরে গরম তৈরি। বাইরে থেকে আলো ভিতরে গরম, বাইরে থেকে আলো ভিতরে গরম, গরমটা ভিতরে স্টে করছে আর বাইরে বরফ পড়ছে, ভিতরে গাছপালা ব্যাস আনন্দে হাসছে, ফল ফলাদি হচ্ছে, রক্ষা করছে। তোমরা এবার বলো উপকারী না অপকারী? ধনীপটে গৃহীত হলো উপকারী। তাহলে গ্রিন হাউস উপকারী, এ নিয়ে আর কোনো সন্দেহ রইল না। দেখো কথা হচ্ছে, তাহলে এর ইফেক্টটা, এর ফলাফল কেন আমাদের ক্ষতিকারক নাকি উপকারী? এর ইফেক্টটাও উপকারী, অপকারীও আছে। বলছে উপকারী আছে, অপকারী আছে। এইবার আবার বিতর্কের মধ্যে চলে যাচ্ছে। বলছে এখন যেটা ঘটনা ঘটছে পৃথিবীর ক্ষেত্রে সেটা হচ্ছে এইটা হচ্ছে পৃথিবী। ওকে, এ দিল্লি কা লাড্ডু, এ পৃথিবী। এই পৃথিবীর উপর দিয়ে যে বায়ুমণ্ডল আছে তাকে প্রথমে যাকে বলে তাকে বলে ট্রপোস্ফিয়ার, তারপরে কি স্ট্রাটোস্ফিয়ার, তারপরে এক্সোস্ফিয়ার। ফিয়ারি ফিয়ার इसके अंदर ফিয়ার। সূর্যালোক এখান থেকে পৃথিবীতে আসলো। আগে গরম হবে বায়ু, তাই তো? তারপরে পৃথিবী। কে আগে গরম হবে, বায়ু না পৃথিবী? क्योंकि বায়ু কোনোভাবেই সূর্যালোক নিতে পারবে না, প্রথম গরম হবে পৃথিবী। क्योंकि বায়ুর মধ্যে চলে আসছি তো, ও আলো বায়ুকে গরম করতেই পারবে না। তাহলে গরম হবে প্রথমে পৃথিবী। এই পৃথিবী ভূপৃষ্ঠ যখন গরম হবে, সেই সারাদিন ধরে গরম হচ্ছে, আর এই গরম যদি সারাদিন ধরে হয়, আর যদি গরম এই যে কি আছে গ্রিন হাউস গ্যাস, এই যে আগের থেকে লিখে রেখেছিলাম মনে আছে, এই গ্রিন হাউস গ্যাস গুলো এখানে ছড়িয়ে আছে। পৃথিবী গরম হয়েছে, সেই গরমটা বাইরে বেরোতে চাইছে, তাহলে পৃথিবীটা আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে, বেরোতে চাইছে, কিন্তু এই গ্যাসগুলো এত বেশি হয়ে গেছে ওরা আর বেরোতে দিচ্ছে না। এই এখানে আছিস থাক। কিন্তু সূর্যালোক কালকের দিন সকালে আবার হচ্ছে, আবার থাকছে, আবার হচ্ছে। এইভাবে গরম বাড়তে 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 আজকে 20, তারপরে দিন 22, তারপর দিন 23, 24, 25, 26, 30, 32, 42, 43, 44, 50, ব্যাস এর মধ্যে আমরা সব শেষ। পৃথিবী একদিন উত্তপ্ত হয়ে যাবে। এটাকেই বলছে গ্লোবাল ওয়ার্মিং। কি বলছে? গ্লোবাল ওয়ার্মিং। এটা কি বলছে? বিশ্ব উষ্ণায়ন। তাহলে আমরা কনসেপ্ট পেলাম এখান থেকে, কিন্তু সেইটাকেই আমরা বললাম পৃথিবী যদি এরকম একটা গ্রিন হাউস হয়ে যায় তাহলে সমস্যা। इसीलिए कार्बन डाइऑक्साइड, कार्बन मोनोऑक्साइड ये थोड़ा कम होना चाहिए। ঠিক আছে, এখন বিষয় যেটা দাঁড়াচ্ছে, যদি পৃথিবীতে এই বায়ুমণ্ডল না থাকতো তাহলে কি আমরা বাঁচতাম? এটাও বোঝো যে সারাদিন পৃথিবী গরম হচ্ছে, কিন্তু রাতের বেলা বায়ুমণ্ডল নেই, যা গরম হয়েছিল সব গরম বেরিয়ে গেল। দুপুরবেলা তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, সারাদিনে সব গরম বেরিয়ে গেল, রাত্রেবেলা -40 ডিগ্রি সেন্টিগ্রেড। কিছু না, -3 ডিগ্রি সেন্টিগ্রেড হোক না, তাতেই আমাদের বলহরি হরিবল হয়ে যাবে। আর 40 ডিগ্রি রাত 2টো 2:30টার সময় শ্মশানে কে যাবে সেরকম দেখতে, 2টো 2:30 ডিগ্রি যায়, তাদেরটার মধ্যেই। ঠিক আছে, যাদের দেখা যাচ্ছে একটু মেরুতে থাকা অভ্যাস আছে তারা মোটামুটি কিছুক্ষণ থাকবে, কিন্তু তারা সকাল হতে হতে তারাও সব বলহরি। তাহলে বোঝা যাচ্ছে যে পৃথিবীতে বেঁচে থাকার জন্য বায়ুমণ্ডলটা দরকার। এই মঙ্গলে কেন অমঙ্গল হচ্ছে? সেখানে আগে জীব ছিল কি? বলছে মঙ্গলে আগে জীব জন্তু সবই ছিল, কিন্তু এখনো নেই। কেন? কিন্তু মঙ্গলের বায়ুমণ্ডল হাবিস হয়ে যায়, ফলে সেখানকার তাপ বেরিয়ে যাচ্ছে। দিনের বেলা তাপমাত্রা 30 ডিগ্রি, রাতের বেলা -50। তো কে বাঁচবে? কারো তো বাঁচার দায়িত্ব। এমনি চাকরি বাকরি না পেলে আর বেঁচে থাকি কি লাভ, মরে যাবো। আর তারপর যদি -50 ডিগ্রি হয়, ওর পাগলা, আমার বাঁচার দায়িত্ব নাই, তুই যদি বাঁচতে পাস না। মনে রাখবা যে এই পৃথিবীতে তুমি আসনি, তোমাকে লায়া গয়া, ইসিলিয়ে
ये जीने का मरने की हक तुम्हारा पास नहीं, तुम्हें सिर्फ दिए गया है जो वो इसका इस्तेमाल करो। পৃথিবীতে সবাইকে প্রতিভা দিয়েছে, কিন্তু প্রতিভা কেউ ব্যবহার করে না, এটাই হচ্ছে অজ্ঞানতা। কি বলছে? তাহলে পৃথিবীতে যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলেও কিন্তু পৃথিবীতে জীবনের অস্তিত্ব থাকতো না। জীবনের অস্তিত্ব থাকার পিছনে যেটা গুরুত্ব বায়ুমণ্ডল, কিন্তু সেই বায়ুমণ্ডল যদি আবার বেশি হয়ে যায়, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, মিথেন, এটা সেটা দেন, তাহলে আবার গ্লোবাল ওয়ার্মিং। আর গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কি হবে? এই যে মেরুতে যে বরফ, এইখানে যে বরফ গলে যাবে, পাহাড়ের উপরে যে বরফ গলে যাবে, গলে যাওয়ার পরে জলস্তরটা বেড়ে যাবে। তোমরা যেখানে বসে আছো সেখানে মোটামুটি এই 15 ফুট মতো জল হবে। তারপরে আমরা সব সাঁতার কাটতে শুরু করব। So don't forget to subscribe